আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, কাল থেকে ৩ দিন সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনাতলা মসজিদের পাশের ৩তলা ভবনে সেনাবাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে। সুব্রত বাইনের সঙ্গে গ্রেপ্তার ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ বলে সংবাদ মাধ্যমে খবর এলেও আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। ৩তলা ওই ভবনটির দোতলা ও ৩তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকেন। নিচতলায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয় বলে জানিয়েছে মেসের ২ শিক্ষার্থী। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবেশ সরকার। দেবেশ, পুলিশের সঙ্গে কি আপনার কথা হয়েছে? পুলিশ কি বলছে? আর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যদি আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে ভোর বেলায় কুষ্টিয়া শহরের ৫ নম্বর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কালীশঙ্করপুর এলাকা সোনার বাংলা মসজিদ এলাকার একটি ৩তলা ভাড়া বাড়ির নিচতলায় ঢাকা থেকে আগত সেনাবাহিনীর সদস্যগণ অভিযান চালিয়ে এখান থেকে বলা হচ্ছে যে এখান থেকে শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন, ত্রিমূর্তি সুব্রত বাইন কে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন। এই সম্পর্কে কিন্তু এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিন্তু আমাদেরকে প্রদান করেনি। আমি আইএসপিআর এর সহকারী পরিচালক, যিনি সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন, তার সঙ্গেও আমি কথা বলেছি, কিন্তু তিনি আমি কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে আনঅফিসিয়ালি জানিয়েছেন, কিন্তু তারা নাম প্রকাশ করতে কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন। এই মুহূর্তে এলাকার একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই ম্যাচে 4 বছর ধরে একটি ছেলে রয়েছে, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি আজ সকালের ঘটনা সম্পর্কে জানানোর জন্য। আপনি কি বলবেন যে আজকে সকালে এখান থেকে যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ আরো ৮ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল ঢাকা থেকে, কি দেখেছেন এবং কি জানেন? আমরা প্রতিদিনের যখন ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা যখন ঘুমান্ত ছিলাম, তখন আমরা দরজায় করানোর শব্দ পাই। দরজা খোলা মাত্র দেখেছি সেনাবাহিনীর একটা বড় অংশ আমাদেরকে আর কি মানে জেগে তুলছে। তারা বলছে যে এখানে আসলে একটা কুখ্যাত সন্ত্রাস অবস্থান করছে, আমরা তাদেরকে ধরার জন্য অভিযানে এসেছি। আপনারা বের করে নিয়ে যাওয়ার সময় কি দেখেছেন? আমরা বের করে নিয়ে যাওয়ার সময় দেখলাম যে 2 জনের হাত বাঁধা, একজনের লুঙ্গি পরেই তো, একজন হাত বাঁধা, একজনের লুঙ্গি পরেই তো, একজন প্যান্ট পরেই তো, 2 জনকে একটা কারে তুলে নিয়ে চলে যাবে। আমরা শুনছি এই 2 জন বাদে আরো 8 জনকে আটক করা হয়েছে। এখান থেকে অনলি 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে, তাও এই যে এই থেকে নিচতলা থেকে, আমাদের নিচতলা। যদি আপনি শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে বাড়ি কুষ্টিয়া কালীশঙ্করপুরের সোনার বাংলা মসজিদ এলাকার মীর মহিউদ্দিনের বাড়ি, এইটা কিন্তু ভাড়া নিয়েছিল পেছনেরই আরেকজন বাড়ির বাসিন্দা, যিনি প্রবাসী ছিলেন, তার নাম হেলাল উদ্দিন। তার রেফারেন্সে এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন এবং হেলাল উদ্দিন এই বাসার যে নিচতলা খালি দরজাটা দেখতে পাচ্ছেন, এই নিচতলায় কিন্তু সেই বাংলাদেশের 90-এর দশকের কুখ্যাত সন্ত্রাসী যার উত্থান ঘটেছিল মগবাজারের বিশাল মার্কেট থেকে, যাকে বিশাল সুব্রত বলেও অনেকে চেনেন। আপনারা জানেন যে তার পৈতৃক নিবাস বরিশালের আগৈলঝড়ায়, এবং সেইখান থেকে উত্থান হয়ে সে মগবাজারে আসে এবং মগবাজার থেকে তার এই যে যাত্রা শুরু হয় এবং 2001 সালে জোট সরকারের আমলে কিন্তু এই সুব্রত বাইনের নামে, সুব্রত বাইন সহ আরো 23 জনের নামে রেড অ্যালার্ট জারি করা হয় ইন্টারপোলের। আর তখন কিন্তু একটা মামলায় সে গ্রেপ্তারও হয়েছিল। 30টার অধিক হত্যা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি, এছাড়াও অস্ত্র মামলা সহ চাঁদাবাজির
রয়েছে, আরো অন্যান্য মামলা রয়েছে। আজকে এই যে এইখান থেকে যে তাকে আটক করে নিয়ে গেল মোল্লা মাসুদ শাহ, এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত বলা চলে। কুষ্টিয়ার মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা চলে। এইরকম একজন সন্ত্রাসীকে যে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পেরেছে, সেটা আসলে অনেক বিশাল পাওয়া আমাদের জন্য। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি যে শুধুমাত্র সুব্রত মাইন বা মোল্লা মাসুদের মতো সন্ত্রাসীও না, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার, সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীকে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সবাই অনুরোধ জানিয়েছেন। জুথি, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দেবেশ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা ডিএমপি মিডিয়া সেন্টারে যাব, সেখানে সৌম্য হত্যা নিয়ে ব্রিফিং হচ্ছে। পরিচালনা করে এই সংক্রান্তে আরো 8 জনকে পরিচালনা করে এই সংক্রান্তে আরো 8 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন রাব্বি, কবুতর রাব্বি, 2 মেহেদি, 3 পাপেল, 4 রিপন, 5 সোহাগ, 6 রবিন, 7 হৃদয়, 8 সুজন সরকার। গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে সরদী উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা, গণহত্যা ও অপহরণ সহ 6টি অভিযোগে দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে 2019 সালে তা বহাল রাখে আপিল বিভাগ। ওই রায় রিভিউয়ের আবেদন করেন আজহারুল ইসলামের আইনজীবীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয়। রিভিউ মঞ্জুর করে আপিল বিভাগ। 8 মে সবশেষ শুনানির পর রায়ের দিন ঠিক হয়। মঙ্গলবার সকাল 9:55 রায় ঘোষণা করে আপিল বিভাগ। যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত। 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতারা। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, এই রায় ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি
সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের প্রশ্নবিদ্ধ অন্যান্য রায় পর্যালোচনার আহ্বান জানান জামায়াতের আইনজীবীরা। এটিএম আজহারুল ইসলামের রায় ঘিরে জামায়াতের নেতাকর্মীরা আদালতে ভিড় করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চাকরিচ্যুত 988 জনকে চাকরি ফিরিয়ে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। চাকরিচ্যুতদের পদোন্নতি সহ সব সুবিধা দিতে হবে। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জন কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। এরপর দীর্ঘ আইনি লড়াই করেন তারা, কিন্তু লাভ হয়নি। চাকরি হারানোর পর তাদের অনেকে দুঃখ কষ্টে দিন যাপন করেন। এর মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আপিল বিভাগের রায় রিভিউ করার সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত 988 জন কর্মকর্তা কর্মচারীর বিষয়ে এই সিদ্ধান্ত হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় দেয় সর্বোচ্চ আদালত। ধারাবাহিকতা থাকবে, জ্যেষ্ঠতা, তারা জ্যেষ্ঠতা হারাবে না। সো ফার দ্য বেনিফিট ওয়াজ কনসার্ন, অ্যাপেলেট ডিভিশন বলেছে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে। তাদের যে কষ্ট, তাদের যে লাঞ্ছনা, তাদের যে অপমান, তাদের যে অসম্মান, তাদের যে অর্থনৈতিক কষ্ট, সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিসিশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, এখন বঞ্চিতদের চাকরিতে পুনর্বহালে কোনো বাধা নেই। সমস্ত বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি হয়েছে। আমি বিশ্বাস করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আদালতের রায়টি তারা বাস্তবায়ন করবেন। আর এই ক্ষেত্রে ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই। 988 জনকে চাকরিতে পুনর্বহালের পাশাপাশি পদোন্নতি ও সুযোগ সুবিধা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ জানিয়েছেন, কর্মচারীদের দাবি আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তিনি। এরপরই সরকারের তরফ থেকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 কর্মচারীরা যে বাতিল চেয়েছেন সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে। তারপরও কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যান। কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আজ 80 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আজ 37 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে BSF। আর মেহেরপুর সীমান্ত দিয়ে 30 জনকে পুশ ইন করা হয়েছে। আর সাতক্ষীরা সীমান্তে 23 জনকে ঠেলে দিয়েছে BSF। এই ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে তারা। গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশ ইন করেছে BSF। পুশ ইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে 14তম ডেপুটি জেলার ও 62তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। সীমান্ত দিয়ে পুশ ইনের প্রতিবাদ জানানো হয়েছে। কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলার হাজিরা শেষে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকাল 8:30টার দিকে কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। বেলা 11:30টার দিকে তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এদিকে মমতাজ বেগমকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। বেলা 11:30টার দিকে আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে।
KY স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা, মসজিদে ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন এই আদেশ দেন। এর আগে গত 18 মে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল। সবশেষ 26 মে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার মামলায়ও একই ধরনের আদেশ দেয় আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাত 10:30টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপি গোয়েন্দা শাখা। চট্টগ্রামে বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতির শিকার হওয়া 51টি মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রাউজান থানার 13টি, লোহাগাড়া থানার 7টি, রাঙ্গুনিয়ার 9টি, আনোয়ারার 6টি, চন্দনাইশ থানার 2টি, দক্ষিণ রাঙ্গুনিয়ার 7টি এবং জোরারগঞ্জ থানার 7টি মোবাইল রয়েছে। প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। এসব চোরাই ফোন কেনার ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে প্রকৃত IMEI নম্বর মিলিয়ে কেনার পরামর্শ দেওয়া হয়। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 2 এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রযুক্তিগত খাতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। সারা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত 10,000 শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ 290 জন প্রতিযোগীকে নিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার মূল লক্ষ্য দেশের তরুণ সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী শক্তি জাগিয়ে তোলা। ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলেনিয়ার হয়েছেন সাভারের ফার্মেসি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আওতায় ফ্রিজ কিনে ওই সুবিধা পেয়েছেন তিনি। সম্প্রতি সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আশরাফুলের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোয়েব আহমেদও উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলেনিয়ার স্লোগানে সারা দেশে চলছে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন 22। যুক্তরাজ্যের লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ ট্রফি উদযাপনে সমর্থকদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লিভারপুল শহরে লিগ শিরোপা জয়ের উৎসবে এই ঘটনা ঘটে। এ সময় হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তখন হাজারো সমর্থক রাস্তায় জড়ো হয়েছিলেন পছন্দের দলের প্যারেড দেখতে। এতে কয়েক ডজন লোক আহত হয়। আহতদের মধ্যে 4টি শিশু রয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগি করে দেবে বিসিবি, যা শুরু হচ্ছে সবশেষ আসর থেকে। সোমবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বিসিবি ঘোষণা দিয়েছে প্লে অফে ওঠা 4টি দলকে 55 লাখ টাকা এবং বাকি 3টি দলকে 45 লাখ টাকা করে দেয়া হবে টিকিট বিক্রির লাভ থেকে। এই অর্থ ঈদুল আজহার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে হস্তান্তর করা হবে। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে 80 জনকে পুশ ইন করেছে বিএসএফ। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, কাল থেকে 3 দিন সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।